ঘুরায় হয়েছে, এটা ভালো কাম হয়েছে, ওইটা ইন্ডিয়ান মাল। 32 নম্বর বিপ্লবী জনতা আর মুজিবের মূর্তি ঘুরাই দিছিল, ওই কাইন্ডা কাইটা শেষ। ইন্ডিয়া পড়াশোনা করেছে তো তাই এইরকম একটা ইন্ডিয়ান মালরে ওই দায়িত্ব দিছিল, বুঝেছাও? মালটারে কে ঢুকেছিল জানেন? আসিফ নজরুল না, ও 15 আলোর সাজ্জাদ শরীফ। এই 15 আলোর সাজ্জাদ শরীফ বাংলা একাডেমি পুরস্কারের প্রস্তাব গুলো করেছিল। তারপরে কি গ্যাঞ্জাম হয়েছে আপনারা তো দেখেছেন, তাই না? জামিল অভিযোগ করেছে ফারুকের শিল্পকলা একাডেমি ছাড়িছে। ফারুকি যদি ওরা হঠাৎ দেয় শিল্পকলা একাডেমি দেখে, তাহলে ফারুকি আয় বুকে তাই অনেক কলা গুলি করি। এডিটর সাহেব জামিল জয় হলো সেই সুখে একটা পার্টি সং নেন। ফারুকের উপরে আমি পুরা বিলা ছিলাম, এখন আধা বিলা হইলাম। ঠিক আছে, ফারুকি নাকি টাকা যাচ্ছে ওর কাছে, শুনে টাকা দিয়েছে শেষে 15 দিন আগে 10 দিন আগে সে আমার কাছে চেক চায়, কোন রকম চিঠি ছাড়া। শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে, কারণ তার খুব দরকার, সে একটা প্রজেক্ট করছে। সেই প্রজেক্টে আমি বলছিলাম সেখানে টাকা পয়সা কোনো কিছু উল্টাপাল্টা করছে, কিন্তু আমাকে কোনো চিঠি ছাড়া কেমন করে সে চায় টাকা আমার কাছে। আমি যখন উপদেষ্টা এবং আমি যখন বলেছি না আপনি আগে আমাকে চিঠি দেন, চিঠি ছাড়া অবশ্যই আমি টাকা দেবো না, আমি কোনো টাকা এখানে ছাড় করবো না, সে তখন আমাকে বলে যে আমি আপনাকে শ্রদ্ধা করেছি অনেক, আর করবো না। আমি বলি করেন না, আপনার লোকে নিয়োগ করেন, আমি করবো না। অনেকে আবার এটা শেয়ার দিচ্ছে যে কত ভালো মানুষ, একেবারে দুর্নীতি করবার দিচ্ছে না ফারুকি। আমি এই ঘটনাটা ভাগ্যক্রমে জানি। এই যে প্যারিসে আসছিল না বাংলাদেশের শিল্পীরা ইউনেস্কো প্রোগ্রামে, উটির যে শিল্পীরা আসছিল, এরা যে আসছিল যে পারফর্ম করা হয়েছে তা শিল্পকলা একাডেমির টাকা হয়েছে, শিল্প সংস্কৃতি মন্ত্রণালয় টাকা দিচ্ছে শিল্পকলা একাডেমি। তো টাকা যাইতে সময় লাগে, তো মন্ত্রণালয় থেকে আমলাতন্ত্র আছে না একাডেমির যেতে, তো টাকা যাইতে যে সময় লাগে, এর মধ্যে পেমেন্ট চাইছে যারা কাজ করিচ্ছে। তো জামিলকে কয়া হয়েছে পেটি ক্যাশ থেকে, মানে হাতে কিছু খুচরা টাকা থাকে ওই যে কোনো দপ্তরে মন্ত্রণালয় খুচরা টাকা, ওই টাকা থেকে বেশি টাকা না করলে ওই টাকা থেকে টাকাটা দিয়ে দিতে, পরে অ্যাডজাস্ট করে নিবে ওই অ্যাকাউন্টে টাকা ঢুকলে। এটা ফোনে কইছে এক অ্যাডিশনাল সেক্রেটারি ব্যাংক ফোনে কইছে একজন আমলা। তারপরে মনে হয় ফারুকিও ফোন টোন দিয়েছিল, কারণ তার তো কথা শুনেন নাই। তো আমরা এত কিছু জানি কারণ ঘটনাটা ঘটবে প্যারিসে, আমাদের দূতাবাস কাজ করিচ্ছে একটা বিশাল আয়োজনে। আমরা সবাই খুব আনন্দিত যে এরকম প্যারিসে একটা কাজ হবে, বাংলাদেশকে ইউনেস্কোর মঞ্চে ভালোভাবে তুলে ধরা হবে। আর এটা আটকে আছে কার কাছে? জামিলের কাছে। তা আমার কাছে খবর এসেছে যে বুঝছা যে আজ জামিল আটকে দিছে ইউনেস্কোর টিমের টাকা। আমি কলে ওর সব হিসাব রাখি। আচ্ছা জামিল মিয়া, টাকাটা তো তুমি দিছিলা শেষমেশ, তাই না? তো নাটক করলা কেন? হ্যাঁ, যেন সবার সামনে ফারুকের উপরে পাবলো বিলা আছে, তাই এটা তুমি চান্স নিলা? হ্যাঁ, তুমি যে জানোয়ারের মতো গেল সহকর্মী নারী সহকর্মীদের ইঙ্গিতপূর্ণ কথা বলো, এগুলো আমরা খেয়াল করেছি, রেকর্ড আছে, প্রচুর কমপ্লেন আছে তোমার নামে। নদিয়ার ভাষায় কথা কও, এরকম পুতু পুতু কলকাতার ভাষায় কথা কও জন্য ভুলে যান না, ওটা জাউরা। আজকে সিল দিলাম না শালা বুয়া খাটাস, একের মুখে তালা দিয়া বসে থাকবো, নখ করে বসে থাকবো। নাটক কম করো প্রিয়। ফারুকি আধা খুশি করেছে, এখন হাঙ্কারে পুরা খুশি করে দিক। একটা জুলাই বিপ্লবের পক্ষের লোকের শিল্পকলা একাডেমির দায়িত্ব দিয়া ফারুক যে 15 একজনকে ক্যান্ডিডেটে খেটাইছে, ওই জন্য হাঙ্কারে অভিনন্দন আমাদের জানানো দরকার। ফারুকিরে ভালো কাজ করছেন ফারুকি আপনি। আবার দেখেন কইছে সে আদিবাসী বলার অধিকার চায়, ফারুকি নাকি বাধা দিচ্ছে। ফারুকি ঠিক কাজ করিছে তো। জামিল সরকার কি বলে তাদের অভিহিত করে, তুই সেটা কবি না? তুই সরকারের বাইরে সরকারি চাকরি নিছু কে? তাইলে সরকার যা বলতে চায় সেটা তুই কবি, তোর জন্য আলাদা আইন হবে নাকি রে ব্যাংচত? এরে ফারুকি খেদায় ভালো কাজ করছে না কম? দেখেছেন ওর জন্য কারা কারা মা কান্না কাঁদিচ্ছে। এবার আসেন আজকাল আসল আলাপে আসি, আর একটা স্মরণ লাগবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, ওই স্মরণ লাগবে, সে নিয়ে আলাপ করি। এইভাবে বুঝছেন মেলা জায়গায় সরকারের ভেতরে ঘাটতি মেয়েরা বসে আছে স্বৈরাচারের দালাল গুলা, এইগুলা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেছি আমরা। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরকারের সাথে দেশের স্বার্থের সাথে বেইমানি করিচ্ছে যেগুলা, সেইগুলারে ধরে ধরে পাঁচাত লাঠি দিয়ে খেদাইতে হবে, এইভাবে জামিলের মতো। ওই যে ওয়াকার হারকুলিস হতে চাইছিল না, দিছি বাড়ি একটা বুঝাই দিছি জনতার মায়ের কারে বলে, এটা বাংলাদেশের বাইর। জামিলেরও দিছি আডা। আজকে আর একটা বেইমানের সাথে পরিচয় করাই দিই। বেইমানের নাম হচ্ছে জসিমউদ্দিন, বাংলাদেশের 27তম পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ মাথা ব্যথা পররাষ্ট্র সচিব। চলেন দেখি এই জসিমউদ্দিন কে, কেন সে বেইমান এবং তার ব্যর্থতা কি।
আঙ্কেল জসিম সাহেব একজন নায়ক কলে নায়কের নাগাল চেহারা, ওই যে কথা আছে না, মাকাল ফল বাইরে যাই দেখাক ভিতরে গুয়ের মতো, মাথা ভরা চুল আর চুলের মধ্যে জেল লাগায়, ও মাথার কলে কোনো ব্যবহার করে না। তবে মাথার মধ্যে বড় কাজের অনেক গল্প শুনেছি এই ব্যাপারে, সেগুলো রেখে দিলাম, লাগলে অন্য কোনো নতুন বিষয়ে বলবো। আজকে মূল আলোচনাতে থাকি, সিরিয়াস আলাপ তো। তো জসিমউদ্দিন একজন আদর্শ বহুরূপী, সব দলের সময় তার আস্থাভাজন হয়েছে, সরকারের সামসামিয়া দালালি করেছে এবং শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে গেছে। পেশাদার কূটনীতিকের কোনো ছাপ নাই তার অতীত কর্মে। চিন্তা করেন না, প্রমাণ ছাড়া কথা বলবো না। জসিমউদ্দিন চাকরিতে যোগ দেন 25 এপ্রিল 1994 সালে বিসিএস 13তম ব্যাচের সাথে। আঙ্কেরে 2 ব্যাচ জুনিয়র আর কি বিসিএস এ, মানে আঙ্কেরে তো 11তম ব্যাচ, বুঝছাও। তো চাকরি জীবন কিন্তু বেশ চমৎকার। 96-2001 সালে শেখ হাসিনার প্রথম আমলে কাজ করছে রাষ্ট্রীয় প্রোটোকল বিভাগে। হাসিনার সাথে প্রথম যোগাযোগ, প্রোটোকলের অফিসার গুলো কিন্তু হাসিনার আশেপাশে থাকে। আর প্রথম পুরস্কার হিসেবে প্রথম মিশনের পদায়ন হয় 2000 সালে ভারতের নয়াদিল্লিতে, আসল জায়গায়। উটি ওই 3 বছর আসছিল। 2003 সালে বিএনপির আমলে যায় জাপানের টোকিওত এবং সেখানেও 3 বছর থাকে। এরপরে দেশে এসে আবার দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব নেয়। মূল কাজটা কি? মজার বিষয়, ভারতের সাথে সম্পর্ক বজায় রাখা, বুঝছাও, আসল মাল। এরপর 111 সরকার 2008 সালে পাঠায় ওয়াশিংটন ডিসিতে, ওইখানে 5 বছর ছিল। ইউজুয়ালি 3 বছর থাকে, এরা 5 বছর ছিল। এবং 2012 সালে আওয়ামী লীগ তাকে পাঠায় পাকিস্তানের ইসলামাবাদে। জীবনে এই প্রথম অপেক্ষাকৃত দুর্বল দেশে উৎপাদন হয়, কিন্তু বেশি দিন থাকা লাগেনি, 1 বছরের মাথায় ইসলামাবাদ ছেড়ে 2013 সালে ঢাকায় এসে আবার যোগ দেয় দক্ষিণ এশিয়া বিভাগে মহাপরিচালক হিসেবে। তারপর পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক হয়, যার মূল কাজ হলো চীন, জাপান, কোরিয়া আর অস্ট্রেলিয়ার মতো বড় বড় দেশের সাথে স্ট্র্যাটেজিক সম্পর্ক বজায় রাখা। 2015 সালে গ্রিসে হয় রাষ্ট্রদূত। সেখানে গিয়া হাসিনার তেল মেয়া আপনি হয়ে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম জনপ্রশাসন পদকপ্রাপ্ত অফিসার। সব লিখলেন আপনার সিভিতে, কিন্তু এটা লেখেন নাই। কি জসিম সাহেব নিজের খুব চালাক হবেন, কাজ করে পুরস্কার পাইলে তো প্রকাশ করতে কোনো দোষ থাকার কথা না, কিন্তু আপনি যে তেল মেরে পদক নিছেন সে ব্যাপারে আমরা পরিষ্কার। এখনো শেষ হয় নাই। এরপর 2020 সালে আপনি যান কাতারের রাষ্ট্রদূত হিসেবে। সেখানে গিয়ে আপনি চেষ্টা করেন কিভাবে কাতারের তেল কোম্পানির সাথে আওয়ামী ব্যবসায়ীদের সম্পর্ক স্থাপন করা যায়। আমাদের কাছে প্রমাণ আছে। এর পুরস্কার পাইছে 2023 সালে চীনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তারপর আপনি আপনার জীবনে ঢাকায় থাকাকালীন 2 বার ভারতের দায়িত্বে ছিলেন। প্রথম পদায়ন ছিল ভারতে, কোট ভারতে, আর পাকিস্তানে যখন আপনার পদায়ন হয় তখন আপনি ছিলেন মাত্র 1 বছর। কেন জসিম সাহেব, ভারত কি আপনার মানা করে দিছিল? কিন্তু আপনি কিন্তু হাসিনার শেষ সফরের রাষ্ট্রদূত, মানে হাসিনা জয় বাংলা হওয়ার আগে সফর ছিল চীনে, তখন আপনি ছিলেন রাষ্ট্রদূত। তখন আপনার ডেপুটি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওয়ামী লীগের হাতে সবচেয়ে নিপীড়িত একজন অফিসার মোজাম্মেল হক। মোজাম্মেলকে জানেন, ও বুয়েট ছিল, বুয়েটের পোলা, ছাত্র দলের সভাপতি ছিল, খুব ব্রিলিয়ান্ট পোলা গলা, আমি খবর নিচ্ছি, স্বৈরাচার বিরোধী অফিসার। তো কেন ওই সময় তার সফরের সময় নিজ খরচে পকেটের থেকে নাকি পয়সা দিয়েছিলেন, সপরিবারে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলেন হাসিনার তেল মারার জন্য। নিজের অফিসারকে আপনি শান্তিতে বাসায় থাকতে দেন নাই। এখন তো বলবেন যে আপনাকে হাসিনার লোক পেশাব দিছে, তাই না? তো আপনি কোন রাষ্ট্রদূত যে নিজের ডেপুটিকে নিজের কাছে রাখতে পারেন নাই? এখন আওয়ামী গল্প যেটা আপনার মনে মনে ব্যস্ত আছে, এটা ভুলে যান, এটা ব্যাখ্যা আমি দিমু। আমার কাছে কইলাম সবকিছুর ব্যাখ্যা আছে। তো এই হলেন আপনি ভারত পূজা, আপনি ভারতের সাথে কাজ করে শিখেছেন। অন্য কোনো ডিল আছে কিনা তা জানি না, তাই কইলাম না। আমার তো আবার ওই ভারতের সাথে ওই সম্পর্ক নাই, তাই আপনার সিভিতে উল্লেখিত বিষয়গুলো নিয়ে বললাম, আর যা লেখেন নাই তা একটু তুলে ধরলাম আর কি। এবার চলেন দেখি জসিম কিভাবে পররাষ্ট্র সচিব হইল, ক্যাঙ্কা করে কারে তেল মেরা। জসিম হইল একটা সাম্বাস, সুযোগ পেলে কোনোদিন হাতছাড়া করে নাই। যখন 5ই আগস্টের পর আগের পররাষ্ট্র সচিবের বিষয়ে অভিযোগ শুরু হলো, তখন নির্লজ্জের মতো ওই যে মোজাম্মেল, ওই যে ছাত্র দলের ওই যে বুয়েটের মোজাম্মেল, ওরে কাজে লাগাইলো যেন আপনার পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয়। মোজাম্মেলকে দিয়া আপনি ক্যাম্পেইন চালাইলেন, তাই না? আমরা জানি এই মোজাম্মেলের কথা আপনারা মনে রাখেন। এই ছেলেটা আগামীর বাংলাদেশের অ্যাসেট, আমরা ওরে প্রোটেক্ট করব, এবং ওর সাথে যে জুলুমবাজি করেছেন ওইটা আপনার দিমু। জসিম এই মোজাম্মেলের সাথে আর জসিম বেইমানি করেছে, বুঝতে চাও? সে আলাপ করবো। যাক, মোজাম্মেল যখন আপনার ক্যাম্পেইন চালায় তখন আপনি প্যারালাল ক্যাম্পেইন চালান যে আপনার ভাই অ্যাডভোকেট সালাউদ্দিন কামরান বিএনপির এমপি ছিল এক সময়। সবচেয়ে শোনায় সোহাগা হয় যখন পররাষ্ট্র উপদেষ্টা হয় তৌহিদ সাহেব। ফাইনালি তিনি আপনাকে পররাষ্ট্র সচিব হিসেবে রিকমেন্ড করেন এবং আপনার উদ্দেশ্য হাসিল হয়। কংগ্রেচুলেশনস। তবে আপনি পররাষ্ট্র সচিব হইয়া ভারতের প্রতি আপনার সব প্রেম দেখালেন, তার ভিডিও দেখলে বোঝা যাবে।
এই প্রেক্ষিতে কনসালটেশন সিং উভয় প্রতিনিধি দল বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক, সেই সম্পর্ককে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছেন। কনসালটেশন সিং দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফ্রি ফ্র্যাঙ্ক এন্ড ক্যান্ডিড তথা খোলা মনে আলোচনা হয়েছে। আমরা বলেছি বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নিকট আমরা আমাদের দুদেশের মধ্যে বিদ্যমান সকল অনিষ্পন্ন বিষয়সমূহ দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য ভারতের সহযোগিতা কামনা করি এবং এই লক্ষ্যে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছি। আমি দুই দেশের সাধারণ জনগণের ভেতরে আস্থা ও বিশ্বাস বিনির্মাণের গুরুত্বের উপরে জোর দিয়েছি। দেখেছেন তো জসিম সাহেব, জুলাই বিপ্লব কি কেন হয়েছে এসব বুঝেন নাই, মাথায় ঢোকে নাই, তাই না? ভারতের প্রতি প্রেম একদম জায়গায় উঠছে দেখছি, এবারে হান্দাই দিমু প্রেম জায়গা মতো। হ্যাঁ, যাই যদি দিয়ে প্রেম ঢুকে ওটি দিয়ে হান্দাই দিমু, পরে ছোট মাথা কাজ করতে কলিকাতা হারবার লাগবো। এমন সব কইলাম না, আরো কথা আছে। আপনার বেইমানির গল্প এবার কইতে হয়। আমি আবার সব সহ্য করতে পারলেও বেইমানি সহ্য করতে পারি না। এক সময় কমিউনিস্ট ছিলাম, তো কমরেডশিপের প্রতি একটা ভালোবাসা তো থাকবেই। এই আপনার বেইমানি নিয়ে একটা কথা কই আসি। জসিম পররাষ্ট্র সচিব হওয়ার পর প্রথম বেইমানি করলো তার প্রতি যে তাকে পররাষ্ট্র সচিব বানানোর ক্যাম্পেইন করেছে মোজাম্মেল। ওই মোজাম্মেলকে ইউনূস স্যার প্রথমে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছিলেন। আমরা খুব খুশি হয়েছি, খুব ভালো সিদ্ধান্ত ছিল। কারণ মোজাম্মেলের মতো একজন স্বৈরাচার বিরোধী যোগ্য অফিসার যদি প্রফেসর ইউনূসের পাশে থাকতো, তাহলে ইউনূস স্যারের কাজ করতে অনেক সুবিধা হইতো। স্যার এই লোকটাকে আপনি পাঠাইছেন, দূর করেছেন। মোজাম্মেলের নিয়োগ দেখে আপনি দুবাইতে বৈশা পররাষ্ট্র উপদেষ্টা ফোন দিয়ে কইলেন যে মোজাম্মেল প্রধান উপদেষ্টা একান্ত সচিব হইলে আপনি নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর থেকে কন্ট্রোল হারাইবেন। আরামজাদা কন্ট্রোল, ইউনূস স্যারের কাজের চাইতে কি পররাষ্ট্র উপদেষ্টা কন্ট্রোল বেশি জরুরি? এই আরামজাদা ভুলে গেল এই পোলার উপরে কি অত্যাচার নির্যাতন চালাইছে মোজাম্মেলের উপর, ভুলে গেল যে এই ছেলে তার জন্য কি অবদান রাখছে। অবশ্য আপনারা কি কমো, আপনি তো বিএনপির সাথেও বেইমানি করেছেন। অবশ্য এটা আপনার রক্তে, শুনছি আপনার ভাই বিএনপির এমপি ছিল, সে তো পরে বিএনপি ছাড়িছে, দল ছেড়ে এলডিপিতে যোগ দিছে, তাই না? তো বেইমানি তো আপনার রক্তে আছে, আপনি তার মধ্যে সেরা। যে বিএনপি আপনার জন্য তদবির করলো, সেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি কর্নেল দিলওয়ারের মেয়ে তাহলিল দিলওয়ারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করেছেন না? তাহলে যেভাবে স্বৈরাচারী হাসিনার মডেল বাস্তবায়নের জন্য ক্যানবেরা থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক নয় হইতে আসছিল, সেই অফিসারের বিনা অনুমতিতে কর্মস্থল থেকে ঘটনাকে আপনি কোন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন? নাই, কেন নাই? আপনার তো চরিত্র শুনেছি একটু ঢিলা। তো আপনার তো এই সমস্ত জিনিসপত্র নিয়ে এলা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রচুর ইমেল টিমেল ঘুরতেছে, অফিসার থেকে শুরু করিয়া অফিসারের বউ কেউ তো বাদ যায় নাই। এই কামিয়ান না ঢুকি। যাই হোক, আপনার সদ্য সাবেক মহাপরিচালক প্রশাসন নাজমুল, ওনার স্ত্রী রাশেদা রওনক খানের সাথে আপনার অনেক কাহিনী নিয়ে আছে। তো এই মহিলা হাসিনার লেসপেন্সারি করে জাহাঙ্গীরনগর থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছে 2014 সালে। পুরা 16 বছর হাসিনার মধু খাইছে। জুলাই বিপ্লবের বিপক্ষে টকশো করেছে রাশেদা রওনক। এই যে মাত্র কয়েকদিন আগে টকশোতে কি কয় দেখেন, শুনেন। রাজপথে রাজনীতি করা এক বিষয়, আন্দোলন করা এক বিষয়, স্লোগান দেওয়া এক বিষয়, মফ করা এক বিষয়, আর সরকার গঠন করা, সরকার পরিচালনা করা, দেশ পরিচালনা করা সেটা একদমই ভিন্ন বিষয়। দেশ পরিচালনার জায়গায় আপনার যেটা লাগবে অভিজ্ঞতা লাগবে, আপনার ম্যাচুরিটি লাগবে, আপনার সেন্স অফ ডিসেন্সি লাগবে, আপনার স্ট্রাকচারকে বুঝতে হবে, যেন আপনি যদি স্ট্রাকচারের বাইরেও যেতে চান স্ট্রাকচারকে বুঝে দেন বাইরে যেতে পারেন। অর্থাৎ অনেকগুলো প্রি কন্ডিশন আছে যেগুলো কিন্তু অন্য কিছুতে লাগে না। এখন একটা মফ করতে হলে যে কেউ এই হই হই করে ফেলতে পারে, এটার জন্য আপনার কোনো আগের এক্সপিরিয়েন্স লাগবে না, কোনো রকম সেন্স অফ ম্যাচুরিটির ব্যাপার নাই, সেন্স অফ প্রপোর্শনের ব্যাপার নাই, হ্যাঁ, সেন্স অফ আপনার কি বলে যে শিক্ষাগত যোগ্যতা সেই পরিমাণে দরকার নাই। দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটের টুকাইরাও এখন মফ করে ফেলছে। কত বড় সাহসী মহিলা, ছাত্র জনতারে বলে মব, সে নাকি টোকাইদের মব করতে দেখে। দেখেন 2018 সালে মহিলা কি বলিছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ স্যারের দৃষ্টি আকর্ষণ করেছি আর ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করেছি, হাসিনার এই লেসপেন্সার যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকে। ছাত্ররা এই ফ্যাসিস্ট শিক্ষকের কাজ বর্জন করো, তোমরা দেখো ওর কাছে যাবে না, এরপরে যদি আসে তাহলে দৌড়ানি দিবা। আরো আছে নাজমুলের ভাই, এই যে দিদি আছে না, ওই যে হাউন আঙ্কেল, ওর ব্যাচমেট
পুলিশ কর্মকর্তা জিয়াউল হক বিএনপি আমলে চাকরিচ্যুত হইয়া 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসলে চাকরি ফিরে পায়। এখন অবশ্য পলাতক, তো সেই লোকের ভাই আর সেই মহিলার জামাই হিসেবে আপনার তো এমনিতে চাকরি থাকার কথা না, আপনিও কম জান না নাজমুল সাহেব। ম্যানচেস্টারে সহকারী হাই কমিশনার থাকার সময় অর্থ কেলেঙ্কারি আর যে নারী কেলেঙ্কারি করছেন, এই আপনার কূটনীতিক অর্জন। আমরা এই পদায়নের সমালোচনা করতে আপনি তারা বদলায় বসাইলেন পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক হিসেবে। নাজমুল তো কোনোদিন কূটনৈতিক কাজ করে নাই, সারা জীবন প্রশাসনে কাজ করেছে আর আওয়ামী লীগের সেবা দাস করেছে। সেই লোকে দিচ্ছেন চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া এগুলো সামলাইতে, ও তো ঠিক মতো 2 লাইন কথাও কইতে পারে না। আমরা কিন্তু সব অফিসারের সব বিষয় জানি, আমার ক্ষুদ্র ভাতা ভগিনীরা আমাদের সবকিছু জানায়, ওরা আমার মাস্টার্স পিএইচডি করা, ওদের কথার মূল্য আছে। তো জসিম সাহেব শুনলাম এই অশিক্ষিত নারী আদান প্রদানকারীকে নাকি আপনি রাষ্ট্রদূত বানানোর চেষ্টা আছেন। হ্যাঁ, আমরা কিন্তু সব জানি, আপনারা ছেড়ে দিছিলাম, কিন্তু আপনি দেখি সেই জাউরাই আছেন। জাউরামি কাদের সাথে করেন? আমরা কিন্তু জাউরা নিধন কর্মসূচিতে এক্সপার্ট, নিজের পাশায় নেই সাপ, খালি রাধাকৃষ্ণের নাম হারকুলিস সাজবার আছেন, হারকুলিস হান্দাই দেবো একেবারে পিছন দিয়া। আপনার আর এক বেইমানি হইল পোস্টিং পলিসি, যা দিয়ে আপনি সব অফিসারের সাথে প্রতারণা করেছেন। আপনার পোস্টিং এর কথা আগেই কইছি, এটা সাহেব আবার আপনি একটু দেখেন। আপনি আপনার জীবনে চাকরি করেছেন নয়াদিল্লিতে 3 বছর, টোকিও 3 বছর, ওয়াশিংটন 5 বছর, ইসলামাবাদে 1 বছর। আপনার প্রিয় হাসিনা রেখা যাওয়া পোস্টিং পলিসিতে নয়াদিল্লি, টোকিও আর ওয়াশিংটন হলো ক গ্রেডের দূতাবাস, আর ইসলামাবাদও খ গ্রেডের দূতাবাস। আপনি নিজে ক গ্রেডের মিশন ছাড়া পোস্টিং করেন নাই, তাই না? আর নিজে পররাষ্ট্র সচিব হাসিনা রেখা যাওয়া পররাষ্ট্র ক্যাডার ধ্বংসের মডেল পোস্টিং পলিসি নিয়ে কত প্রেম, এখন এটার উপরে প্রেম উতলাই করেছে, নিজের বেলায় তো করেন না। এটা এই পলিসিতে কি আছে? এই পলিসি মোতাবেক একজন যদি ক গ্রেডের মিশনে কাজ করে না, তাহলে তাকে খ গ্রেডের মিশনে কাজ করতে হবে একই সময়। যতদিন ক গ্রেডের মিশনে কাজ করেছে ততদিন খ গ্রেডের মিশনে কাজ করিতে হইবে। তার মানে আপনি যদি দিল্লিতে 3 বছর থাকেন, 3 বছর ইসলামাবাদে থাকতে হবে, বা ইসলামাবাদের মতো খ গ্রেডের পোস্টিং এ থাকতে হবে। তো ডিপ্লোমেসি কি সাম্যবাদ দিয়ে চলে? আপনার সব অফিসার কি সমান যোগ্যতার? সবাইকে দিয়ে সব কাজ হয় না জসিম সাহেব। এই পোস্টিং পলিসি করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর করার জন্য। এটা ভারতের ব্রেন চাইল্ড, যা হাসিনার আমলে গৃহীত পলিসি। যখন আমাদের ভালো জায়গায় ভালো কাজ করার অফিসার দরকার, তখন আপনি হাসিনার পলিসি দোয়াই দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছেন। নিজের বেলায় 16 আনা, আর অন্য অফিসারদের বেলায় গরুর সোনা, তাই না? গরুর সোনা যদি এত ভালো লাগে না, আপনার বাসা গন্ডি, বাসার সামনে গরু ফেলাম আর জিয়াফত দিব, আর গরুর সোনা বোতলে ভরে পাঠাই দিতে বলবো। কেন মোদি পাঠায় না? হ্যাঁ, মোদি পাঠায় না, গোমূত্র পাঠায় না, এটা চেখে চেখে দেখতেন কেমন লাগে। তো এতক্ষণ তো জসিমের ইতিহাস, ভূগোল, অপকর্ম মেলা কিছু জানাইলাম, তাই না? কূটনীতিক হিসেবে কেনকা এটা একটু আলোচনা করি, তাহলে আবার জসিম কবে যে আমি তো ভালো কূটনীতিক। জসিম সাহেব, কূটনীতিক হিসেবে আপনার একটু সুনাম করার মতো কিছু পেলাম না, ওই চেষ্টা করেছি। আপনি ভিজে থাকা অবস্থায় পাইছেন জনপ্রশাসন পদক, স্পন্সরি করেছেন হাসিনার দালালদের। ওই দালালদের অনেকেই দেশবলরা এখন ফ্রান্সে আছে, এখন তাদের সাথে আমার আলাপ হয়েছে। কাতারেও আপনার একই অবস্থা। আপনি জীবনে কোনোদিন বহুপাক্ষিক কূটনীতি করেন নাই, মানে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, এইগুলো আপনার যোগ্যতায় কুলায় নাই। এখন আপনি আপনার অযোগ্যতাকে ঢাকতে যা করে বেড়াইতেছেন, তা জাতিকে জানানোটা ফরজ। আপনার কোন প্রতিবাদ থাকলে দয়া করে সংবাদ সম্মেলন করে জানাবেন, আমি তারপরে আর একটা ভিডিও করবো, করে জানাইন। তো আপনি এমন করবেন আমার কি সমস্যা, আপনার একটা ক্লাস নিই, তারপরে বুঝবেন কি সমস্যা। জসিম সাহেব, একটা ক্লাস নিই, চুপ করে নোট করে বসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি জসিম সাহেব? সোজা কথা, প্রথম কাজ হলো সরকারের পক্ষে ন্যারেটিভ তৈরি করা, তাই তো? আপনি বিগত 6 মাসে সরকারের পক্ষে কি ন্যারেটিভ তৈরি করেছেন, যেটা আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য হিসেবে বিবেচনা করা যায়? কিছু করেছেন? কিছু করেন নাই। প্রতিবাদিনার অপশাসন কেন আপনাদের ন্যারেটিভে নাই? জুলাই বিপ্লবের আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে আপনার মন্ত্রণালয়ের কাজ কি ছিল এতদিনে? সরকারের কোন ভীষণ আপনারা প্রচার করেছেন? আপনাদের পররাষ্ট্রনীতি কি পথে পরিচালিত হবে তার কোন সুস্পষ্ট ন্যারেটিভ আছে আপনাদের মাঝে? নাই। হ্যাঁ, এইটা আপনার কূটনীতিক হিসাবে আপনার সমস্যা, বুঝছাও? সেফ খেলেন না, মানে এই সরকার তো আর মাত্র 10 মাস আছে, তারপর তো বিএনপি, মানে অনেক লাগবে, তাই না? মনে রেখেন হাসিনার বহুদিন আর এটা আমার ছাত্র লাগেছে 36 দিন, আপনার সরাইতে 36 ঘন্টা লাগবে না। আপনার তো ন্যারেটিভ বানানোর কোনো অভিজ্ঞতা নাই, আপনার দোষ দিয়ে কি লাভ? আপনারা যে বানাইছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব, দোষ তো তার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো নতুন সরকারের লেজিটিমেসি তৈরি করা। কি লেজিটিমেসি করেছেন আপনারা? কেন আজকে ভারতের সেনা প্রধান বলে যে নির্বাচিত সরকারের সাথে কথা বলবো, কারণ এই সরকার লেজিটিমেট না, এই বয়ান নিয়ে আসছে ইন্ডিয়া। তো কি করেছেন আপনারা এই সরকারের লেজিটিমেসি তৈরি করার জন্য?
কয়জন রাষ্ট্রপ্রধানের সফরের জন্য আপনারা অ্যাডভোকেসি করেছেন? ইউনূস স্যারকে কয়জন রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করার আয়োজন করেছেন? ঢাকায় কেন আপনি এতদিনে একটা আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে পারলেন না? কি ভাবছিলেন আমরা ডিপ্লোমেসি বুঝি না, এই কাজের প্যারামিটার জানি না, আমরা আগে পড়াশোনা করে পরে কথা বলি? আপনার মতো চুলে জেল আর মুখে তেল নিয়ে কাজ করতে বসি নাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফাংশনাল কাজে দুইটা ভাগ আছে, আসলে দেখি একটু বুঝে দেখি। এটা ভাগ হচ্ছে দ্বিপাক্ষিক, অর্থাৎ দুই দেশের মধ্যে সম্পর্ক, আর বহুপাক্ষিক যেটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থার সম্পর্ক, যা দিয়ে আমাদের অনেক দেশের সাথে নেগোশিয়েট করে আমাদের স্বার্থ রক্ষা করি। আমাদের মতো ছোট দেশের জন্য বহুপাক্ষিক কূটনীতির দায়িত্ব গুরুত্ব দ্বিপাক্ষিকের চাইতে বেশি। এটা উদাহরণ দিয়ে বলি, ধরেন আমেরিকার সাথে দ্বিপাক্ষিক নেগোসিয়েশন আমরা পিছিয়ে থাকবো, কারণ তারা আমাদের চাইতে অনেক শক্তিশালী। আবার ধরেন আলজেরিয়ার সাথে আমরা আপার হ্যান্ড নিতে পারবো, কিন্তু বহুপাক্ষিক কূটনীতিতে সব রাষ্ট্রই সমান। এইখানে যোগ্য ডিপ্লোম্যাট পদায়ন করলে তারা সম্মান আদায় করে নিতে পারে এবং দেশের পক্ষে নেগোসিয়েশন করতে পারে। তাই ওই সমস্ত দায়িত্বে আমাদের ভালো এবং এই ধরনের কাজে অভিজ্ঞ ডিপ্লোম্যাট দিতে হবে, যেন আমরা আমাদের সাফল্য নিশ্চিত করতে পারি। এটাই করলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্র্যাকটিস ছিল। কিন্তু জসিম সাহেব তো নতুন হারকিউলিস এসে, তিনি 53 বছরের প্রথা থেকে বাইরে হইয়া অনভিজ্ঞ, আর হাসিনা লেসপেন্সারদের পোস্টিং পলিসি দোয়াই দিয়া সব বহুপাক্ষিক স্টেশনে পদায়ন করিচ্ছে। কটা উদাহরণ দিই। সম্প্রতি ভিয়েনায়, যেখানে অ্যাটমিক এনার্জি কমিশন আছে, ইউএনওডিসি আছে, এর মতো প্রতিষ্ঠান আছে, সেখানে পদায়ন করলেন তৌফিক হাসান, যার কোনো বহুপাক্ষিক কূটনীতির অভিজ্ঞতাই নেই। এই তৌফিক হাসানের স্ত্রী ফারহানা আকাদের, যার বড় ভাই এজেডএম শফিউদ্দিন শামীম আওয়ামী লীগ থেকে কুমিল্লা 8 আসনে বিনা ভোটের এমপি নির্বাচিত হয়েছিলেন। তৌফিক আবার কলকাতাতে উপ হাই কমিশনার পদে নিয়োজিত ছিল, তখন তার স্ত্রী কলকাতার শাড়ির ব্র্যান্ডের মডেল ছিল। খুব ভালো কথা, একবারে সাপের ঘরের সাপে দিচ্ছেন ভিয়েনা। এই হইলো আপনার বিপ্লবের চেতনা। আলগা মোমেনের পরিচালক এমদাদকে 6 মাসও আপনি নিউ ইয়র্ক থেকে সরান নাই। এমদাদ তো নিউ ইয়র্ক, জেনেভা ছাড়া আর কোথাও কোনোদিন পোস্টিং করে না, তাই না? তখন আপনার পোস্টিং পলিসি কই রেখেছিলেন? আপনার লস অ্যাঞ্জেলসের মিশন তো পুরাই আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র। আলগা মোমেনের সবচেয়ে বিশ্বস্ত সামিরা আঞ্জুম কি এখনো কিভাবে কনসাল জেনারেলের পদে থাকে? তার সাথে আছে আলাউদ্দিন, সে নাকি আবার ওই লুচ্চা প্রতিমন্ত্রী শাহরিয়ারের পরিচালক ছিল। শাহরিয়ারের আরেক পরিচালক আল আলেমুল ইমাম, সে এখনো লস অ্যাঞ্জেলসে। ফ্লোরিডাতে বসাইছেন হাসিনার আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিনকে, যে কিনা ওই যে জিয়ার খুনির মেয়ে তাহলিল তার খালাতো বোন। মানে জিয়ার খুনি পরিবারের দুইজনকে আপনি পালিচ্ছেন। একই অবস্থা টরন্টোতে কনসাল জেনারেল ফারুক তো আলগা মোমেনের আরেক পরিচালক। তার সাথে আছে ফাহমেদা হায়াত, যার জামাই হায়াতুদ্দৌলা 2018 সালে রাতের ভোটে কুশীলভ ছিল ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হিসাবে। হায়াতের চাকরি গেছে, কিন্তু ফাহমেদার কি আপনার মোড়ে ধরিছে? হ্যাঁ, আপনার ভাই তো 3 বিয়া করেছে, তো আপনি আর পিছিয়ে থাকবেন কেন? ফ্যামিলির ইজ্জত বলে একটা কথা আছে না? ফাহমেদারের সরাইতে আপনার তো আপত্তি কেন জসিম সাহেব? সারি হয়ে আরেক পরিচালক ওই যে দেওয়ানার সাপ, তো ওয়াশিংটন গিয়া তো আসে নাই। শোনা যায় আমেরিকার নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করেছে পরিবার সহ। কি চমৎকার ভাগ বাটোয়ারা! এই আপনার পোস্টিং পলিসি, এই আপনার বিপ্লবের পক্ষের অবস্থান। আপনি তো দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের দুর্বল। দ্বিপাক্ষিক খালি ওইটা পারেন। আপনি পররাষ্ট্র সচিব হওয়ার পর সফরে গেছেন কুটি কুটি, জানেন? ওই কুটি কুটি গেছে, জানেন? সার্বিয়ান গেছে, হাঙ্গেরি গেছে, আলজেরিয়া গেছে, মিশর গেছে, বুঝলেন? খুব গুরুত্বপূর্ণ দেশে গেছে। ওখানে কি কাজ আপনার? রাশিয়া গেলে না বুঝলেন?